আরিয়ান হোসেন প্রথম পর্বে আমরা দেখেছিলাম একটা নিখোঁজ ছেলেকে খুঁজতে আরিয়ান হোসেন হাওরপাড়া গ্রামে এসেছে। আজকে দেখব আমরা তার দ্বিতীয় পর্ব। সকালটা কুয়াশায় ঢাকা। হাওরের উপর দিয়ে একটা পাতলা সাদা চাদর বিছিয়ে আছে যেন। দূরের গাছগুলো অস্পষ্ট ছায়ার মতো। আরিয়ান উঠানে দাঁড়িয়ে মুখে পানি দিচ্ছে। তখনই রফিক মিয়া এসে পাশে দাঁড়ালেন। কামালের বাড়ি চেনেন? আরিয়ান জিজ্ঞেস করলো। চিনি, কিন্তু রফিক মিয়া একটু ইতস্ত করলেন। ও কথা বলবে কিনা জানি না। ছেলেটা ফেরার পর থেকে অন্যরকম হয়ে গেছে, কারোর সাথে মেশে না, বাড়ি থেকে বের হয় না। আমি একাই যাব। রফিক মিয়া একটু অবাক হলেন, তারপর মাথা নাড়লেন। কামালের বাড়ি গ্রামের একদম শেষ মাথায়, হাওরের কিনারে। 3 দিক খোলা, একদিকে শুধু পানি আর পানি। বাড়িটা দেখে আরিয়ান বুঝলো এখানে কেউ বাইরে থেকে সহজে আসে না, এবং ভেতর থেকেও সহজেও কেউ দেখতে পায় না। নিরিবিলি জায়গা, লুকিয়ে থাকার জন্য আদর্শ। দরজায় টোকা দিতেই ভেতর থেকে একটা চমকানোর শব্দ এলো, তারপর নীরবতা। কামাল ভাই, আমি আরিয়ান, রাসেলের বাবা পাঠিয়েছে। কিছুক্ষণ কোনো সাড়া নেই। আরিয়ান অপেক্ষা করলো। তাড়াহুড়ো করলে মানুষ আরও গুটিয়ে যায়। অবশেষে দরজা খুলল। কামালকে দেখে আরিয়ানের বুকের ভিতর একটা ধাক্কা খেল। ছেলেটার বয়স হয়তো 20-21, কিন্তু চোখের নিচে কালো দাগ, গাল বসে গেছে, হাত দুটো সামান্য কাঁপছে। এই চেহারা ভয়ের, কিন্তু সাধারণ ভয় নয়। এটা সেই ভয় যেটা মানুষের ভিতর থেকে খেয়ে ফেলে। রাতের পর রাত না ঘুমালে, প্রতিটা শব্দে চমকালে এই চেহারা হয়। ভেতরে আসেন। ঘরটা ছোট, একটা খাট, একটা চেয়ার, জানালা বন্ধ, ভেতরে আলো কম। কামাল দরজা বন্ধ করে খাটের কোনায় বসল। আরিয়ান চেয়ারটা টেনে নিল। রাসেলের কি হয়েছে? সরাসরি জিজ্ঞেস করলো আরিয়ান। কামাল মাথা নিচু করল, কিছু বলল না। তুমি জানো? জানি না। জানো। আরিয়ান গলা নরম রাখল। কামাল ভাই, তুমি 1 মাস ধরে এই ঘরে বন্দি আছো। রাতে ঘুমাও না, বাইরে বের হও না। এটা না জানা মানুষের চেহারা না? কামাল চুপ। আরিয়ান একটু সামনে ঝুঁকল। রাসেলের কাঁধে হাত রাখলেন। রাসেলের বাবা কাঁদছেন, মা প্রতিদিন তুলসী তলায় বসে থাকেন। তারা শুধু জানতে চায় ছেলেটা বেঁচে আছে কিনা। কামালের চোয়াল শক্ত হলো, চোখ ভিজে এলো। দীর্ঘ একটা নীরবতা। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। আমরা দুজন একই গার্মেন্টসে কাজ করতাম। রাসেল আমার চেয়ে চালাক, সে অফিসে কাজ পেয়েছিল। আমি ফ্লোরে ছিলাম। 2 মাস আগে রাসেল একদিন রাতে আমাকে ডাকলো, বলল, কামাল, একটা জিনিস দেখ। কামাল থামলো, গলা শুকিয়ে গেছে তার। উঠে 1 গ্লাস পানি খেলো। রাসেলের অফিসের কম্পিউটারে একটা ফাইল দেখতে পেয়েছিল, ভুলে খোলা ছিল। সে দেখলো গার্মেন্টসের একটা বড় অংশের মাল বিদেশে যাচ্ছে, কিন্তু কাস্টমের কাগজে সেই মালের দাম অনেক কম দেখানো হচ্ছে। বাকি টাকা যাচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে। রাসেল বলল, এটা মানি লন্ডারিং। আরিয়ান নোটবুকে লিখল। তারপর রাসেল ছাড়তে পারেনি, ওর স্বভাবই এই, একটা কিছু পেলে ছাড়ে না। সে আরও খুঁজতে লাগলো। একদিন বলল, কামাল, এই গার্মেন্টস একা না, আরও কয়েকটা কারখানা আছে, এবং এই টাকা যাচ্ছে একজন বড় লোকের কাছে, অনেক বড়। কত বড়? কামাল একটু চুপ করল, তারপর বলল, রাসেল একটা নাম বলেছিল। আমি সেই নাম নিতে পারবো না, শুধু বলবো সেই মানুষটা রাজনীতিতে আছে এবং তার হাত অনেক লম্বা। আরিয়ান কলম নামিয়ে রাখল, সরাসরি কামালের চোখে তাকালো। রাসেল কি প্রমাণ রেখেছিল কোথাও? কামালের মুখ শুকিয়ে গেল। সে জানালার দিকে তাকালো। রাসেল বলেছিল সব স্ক্রিনশট নিয়েছে, একটা পেনড্রাইভে রেখেছে। বলেছিল কোনো সাংবাদিকের কাছে যাবে। পেনড্রাইভটা কোথায় জানি না, সেটা রাসেলের কাছেই ছিল। আরিয়ান উঠে দাঁড়ালো, ঘরের মধ্যে একটু পায়চারি করলো, মাথায় চিন্তাগুলো সাজাচ্ছে। মানি লন্ডারিং, একজন ক্ষমতাবান মানুষ, একটা পেনড্রাইভ, আর একটা 19 বছরের ছেলে। সে হয়তো জানতোই না সে কতটা বড় কিছুতে হাত দিয়েছে। তুমি ফিরে এলে কেন? আরিয়ান জিজ্ঞেস করলো। কামাল মাথা নিচু করলো। রাসেল নিখোঁজ হওয়ার 2 দিন পর আমার কাছে একটা লেটার আসে। কি লেখা ছিল? কামাল উঠে গেল, বালিশের নিচ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো, হাত বাড়িয়ে দিল আরিয়ানের দিকে। আরিয়ান খুলল। সেখানে মাত্র একটা লাইন লেখা, তুমি যদি চুপ থাকো তাহলে বাড়ি ফিরতে পারবে। আরিয়ান কাগজটা ভাঁজ করে রাখলো। মাথার ভিতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হুমকি দেওয়া হয়েছে। রাসেলকে ধরার পরেই এই লেটার এসেছে। মানে যারা এটা করেছে তারা জানে
রাসেল একাই কাজ করেনি, কামাল ভাই। আরিয়ান শান্ত গলায় বলল, রাসেল ঢাকায় কোথায় থাকতো? ম্যাচের ঠিকানা আছে? আছে। আর গার্মেন্টসের নাম? কামাল একটু ইতস্ত করল, তারপর বলল, স্টার টেক্সটাইল, মিরপুর 14-তে। আরিয়ান নোটবুক বন্ধ করলো, উঠে দাঁড়ালো। তুমি এখন এই গ্রাম ছেড়ে কোথাও যেও না, আর কেউ ফোন করলে ধরো না। কামাল মাথা তুলল, চোখে একটা প্রশ্ন, আপনি কি রাসেলকে ফিরিয়ে আনতে পারবেন? আরিয়ান দরজার দিকে হাঁটতে হাঁটতে থামলো, পেছন ফিরে তাকালো, চেষ্টা করব। রফিক মিয়ার বাড়ি ফিরে আসতে আসতে দুপুর হয়ে গেল। আরিয়ান উঠোনে বসে নোটবুক খুলল, মাথার মধ্যে টুকরো টুকরো তথ্যগুলো সাজাতে লাগলো। এখন পর্যন্ত যা জানা গেল, রাসেল একটা বড় আর্থিক দুর্নীতির প্রমাণ পেয়েছিল। সে সেটা ফাঁস করতে চেয়েছিল, তার আগেই সে নিখোঁজ। পেন ড্রাইভটা তার কাছে ছিল, সেটার খোঁজ পেলে হয়তো রাসেলেরও খোঁজ পাওয়া যাবে। কিন্তু সমস্যা একটাই, যারা এটা করেছে তারা অনেক বড়, এবং তারা জানে যে কেউ একজন খুঁজছে। আরিয়ান সিগারেট ধরালো। ঢাকায় ফিরতে হবে, স্টার টেক্সটাইল, রাসেলের ম্যাচ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই পেন ড্রাইভ। কিন্তু ঠিক তখনই রফিক মিয়া দৌড়ে এলেন, মুখে আতঙ্ক। কি হয়েছে? রফিক মিয়া হাঁপাচ্ছে, কথা বলতে পারছে না ঠিক মতো। কামালের বাড়িতে আগুন লাগছে। আরিয়ান লাফিয়ে উঠল। দূরে হাওরের ওপাশে গ্রামের শেষ মাথায় কালো ধোঁয়া উঠছে আকাশে। সে দৌড় দিল। সো এখানেই শেষ হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে আমরা জানব কারাই বা আগুন দিল, এবং সেই বাঁশ ঝুড়েই বা আলোটা কিসের ছিল। সো জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। দেখা হচ্ছে তৃতীয় পর্বে।